নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা দেশে পুলিশের হাতে সময় থাকে লাঠি চালানোর, একটা দেশে সরকারের হাতে সময় থাকে ব্যারিকেড বসানোর, একটা দেশে মিডিয়ার হাতে সময় থাকে ক্লিপ কেটে ভাইরাল করার, কিন্তু সেই একই দেশে সেই একই শহরে দেশের সর্বোচ্চ আদালতের হাতে সময় থাকে না 2-3 মিনিটের একটা ভিডিও দেখবার। একটা আইনজীবী কাঁপা গলায় বলছেন, মাই লর্ড একবার দেখুন, আর উত্তর আসছে বরফের মতো ঠান্ডা কণ্ঠে, আমাদের সময় নেই। আজ আমি আপনাদের বলবো এই সময় নেই কথাটা আসলে একটা মিথ্যা, এটা অজুহাত নয়, এটা একটা সিস্টেমের আসল রূপ। আর এই ভিডিওর শেষে আপনি নিজেই প্রশ্ন করবেন, আদালতের সময় আসলে কোথায় যায়, কার জন্য বাঁচিয়ে রাখা হয় সেই সময়। চলুন তাহলে ভিডিওটা শুরুই করা যাক। কল্পনা করুন একটা দৃশ্য, সুপ্রিম কোর্টের এজলাস, সামনে দাঁড়িয়ে একজন আইনজীবী, হাতে একটা মোবাইল ফোন, স্ক্রিনে চলছে একটা ভিডিও, হয়তো কয়েক সেকেন্ডের, হয়তো বা কয়েক মিনিটের। বন্ধুরা, সেই ভিডিওতে ধরা পড়ছে দিল্লির রাস্তায় সংসদ ভবনের দিকে যাওয়ার পথে দেশের ছেলে মেয়েদের সঙ্গে যা ঘটেছিল তার জলজ্যান্ত প্রমাণ। আইনজীবী অনুরোধ করলেন, মাই লর্ড একবার অন্তত দেখে নিন। জবাব এলো, আমাদের এই ভিডিও দেখার কোনো আগ্রহ নেই। আইনজীবী আবার চেষ্টা করলেন, স্যার একবার চোখ তো বুলিয়ে নিন। এবার জবাব আরো কড়া এলো, আমাদের এবং আপনাদের সময় নষ্ট করবেন না, আমাদের কাছে সময় নেই। এখানে একটু থামুন বন্ধুরা, এই দুটো বাক্যের মধ্যে কি লুকিয়ে আছে সেটা কি বুঝতে পারছেন? একটা প্রতিষ্ঠান যার কাজই হলো ন্যায় বিচার নিশ্চিত করা, সে বলছে দেখবার দরকার নেই। অথচ এই একই প্রতিষ্ঠান বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে জমি বিরোধ, সম্পত্তি মামলা, কর্পোরেট বিরোধ শুনতে ব্যস্ত থাকে। কিন্তু যেখানে রাস্তায় ছাত্রদের গায়ে লাঠি পড়ছে, সেখানে 2-3 মিনিটের একটা ভিডিও দেখবার বিন্দুমাত্র সময় নেই। বন্ধুরা, আমি বলছি না যে সুপ্রিম কোর্টের কাজের চাপ নেই, এটা সত্যি ভারতের আদালতগুলোতে লাখ লাখ মামলা ঝুলে রয়েছে, বিচারকদের কাছে সত্যি সময়ের অভাব থাকতেই পারে। কিন্তু প্রশ্নটা এখানেই, যে দিল্লিতে বসে সিজিআই বিচার করেন, সেই একই দিল্লিতে পুলিশের কাছে লাঠি চালানোর সময় ছিল, টিয়ার গ্যাস ছোঁড়ার সময় ছিল, ব্যারিকেড বসানোর সময়ও ছিল, কিন্তু 20 দিন ধরে অনশনে বসে থাকা ছাত্রছাত্রীদের সাথে কথা বলার বিন্দুমাত্র সময় ছিল না, তাদের দুঃখ কষ্ট দেখবার সময় ছিল না, কারণ তাদের দৌড় করানোর সময় ঠিকই পাওয়া গিয়েছিল। হিসেবটা তাহলে এখন দাঁড়াচ্ছে, লাঠি চালানোর সময় পাওয়া গেছে, কিন্তু সেই লাঠি চার্জ দেখার সময় একেবারে পাওয়া যায়নি। আর এটা শুধু কিছু ছাত্রছাত্রীর বিষয় নয় বন্ধুরা, এটা আমাদের সকলের বিষয়। কারণ আজ যে লাঠি একজন ছাত্রের উপর পড়েছে, কাল সেটা যে কারোর উপর পড়তে পারে। লাঠি কি জিজ্ঞেস করে যে আপনি সাংবাদিক, রাজনৈতিক কর্মী নাকি নেহাতি শিক্ষার্থী? লাঠির কোনো পরিচয়পত্র কিন্তু একেবারে লাগে না। আসলে এই প্রত্যাখ্যানের মধ্যে একটা গভীর বার্তা লুকিয়ে রয়েছে, যা হয়তো ইচ্ছাকৃত ছিল না, কিন্তু তার প্রভাব ছিল সুদূর প্রসারী। যখন একটা রাষ্ট্রের সর্বোচ্চ বিচারক প্রতিষ্ঠান বলে দেখব না, তখন সেই বার্তাটা নিচের দিকে সব প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে থাকে। থানার ওসি ভাবেন, যদি সুপ্রিম কোর্টই না দেখে তাহলে আমি কেন গুরুত্ব দেব? প্রশাসনের কর্মকর্তা জানেন, শীর্ষ আদালতেই যদি এটা গুরুত্ব না দেয়, তাহলে আমার দপ্তরে এই অভিযোগের মূল্যই বাকি থাকবে। এভাবেই একটা না দেখা সংস্কৃতি ধীরে ধীরে গোটা ব্যবস্থায় সংক্রমিত হয়। এবার আসি ভারসাম্যের কথায়, কারণ এই গল্পটা একতরফা বলা একেবারে অন্যায় হবে। সেদিনের সংঘর্ষে আঘাত শুধু ছাত্রদের গায়ে কিন্তু লাগেনি বন্ধুরা, পুলিশ কর্মীদের গায়েও লেগেছে। পুলিশের হিসেব অনুযায়ী তাদের 118 জন জওয়ান আহত হয়েছেন, তাদের উপরে স্প্রে করা হয়েছে, মারধর করা হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, আর অস্বীকার করাটাও কিন্তু একেবারে উচিত নয়। বন্ধুরা, আমাদের অবশ্যই মনে রাখা দরকার, পুলিশ কর্মীরাও এই দেশের সন্তান, তাদের পরিবার আছে, তাদেরও ভয় আছে, তাদেরও শরীরে কিন্তু ব্যথা লাগে। একজন কনস্টেবল যিনি হয়তো নিজেও কোনো এক গ্রাম থেকে উঠে এসেছেন কঠোর পরিশ্রম করে, তাকে যখন রাস্তায় দাঁড়িয়ে পাথরের আঘাত সহ্য করতে হয়, তখন তার কষ্টকেও একেবারে অস্বীকার করা যায় না। বরং এই দৃশ্যটা আরো করুন, কারণ এখানে একদল বেকার তরুণ আর অন্যদিকে একদল সরকারি চাকরিজীবী, দুজনে আসলে একই ব্যবস্থারই শিকার। একজন চাকরি খুঁজছে, আরেকজন চাকরি রক্ষার দায়িত্বে আছেন, কিন্তু দুজনেরই মূল সমস্যা তৈরি করছে তৃতীয় একটা পক্ষ, যারা সিদ্ধান্ত নেয়, যারা প্রশ্ন তৈরি করে, আর যারা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। কিন্তু সেই একই সঙ্গে 60 জনেরও বেশি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাহলে চিত্রটা কি দাঁড়াচ্ছে বন্ধুরা? দুই পক্ষই আঘাত পেয়েছে, দুই পক্ষই কষ্ট পেয়েছে, কিন্তু শোনার জন্য তখনও সময় ছিল না, আর আজও নেই। অথচ যদি প্রথম দিনেই কেউ বসে শুনতো, হয়তো এই পরিস্থিতিটা নাও তৈরি হতে পারত। সংঘর্ষ পর্যন্ত পৌঁছানোর আগেই একটা কথোপকথনের মাধ্যমে এই আগুন কিন্তু নিভেই দেওয়া যেতে পারত।
অথচ শুরুতে যদি একটু ধৈর্য ধরে শোনা হতো তাহলে হয়তো লাঠির প্রয়োজনটাই হতো না। এই পুরো কাহিনীর সূত্রপাত কোথায়, আসুন সেখানে ফিরে যাই, কারণ শেকড় না বুঝলে ফলটা একেবারে বোঝা যাবে না। বন্ধুরা, ঘটনার সূচনা হয়েছিল 2026 সালের 15ই মে। একটা মামলার শুনানির সময় বিচারকের মুখ থেকে বেরিয়ে আসে একটা শব্দ, প্যারাসাইট। মন্তব্যটি ছিল কিছু বেকার যুবক তেলেপোকার মতো, যারা পরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সিস্টেমের উপরে হামলা চালায়। এখন ন্যায্যতার খাতিরে বলে রাখি, বিচারক পরে নিজেই স্পষ্ট করেছিলেন যে তার মূল কথার ভুল অর্থ বের করা হয়েছে। তিনি নাকি বেকার যুবকদের সম্পর্কে এই কথা বলেননি, বরং যারা ভুয়ো বা নকল ডিগ্রি নিয়ে ঘুরছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন। তার দাবি অনুযায়ী মিডিয়া কাটছাঁট করে সংবাদ পরিবেশন করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোলে ভাষা এবং ক্ষমতার সম্পর্ক নিয়ে। যিনি বিচারকের আসনে বসেন তার প্রতিটা শব্দের ওজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষ রাগের মাথায় কাউকে অপমান করলে সেটা হয়তো একটা ব্যক্তিগত ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন বিচারক যার কথা রেকর্ড হয়, যার কথা আইনি নথিতে থাকে, তার একটা শব্দ পুরো একটা প্রজন্মের আত্মপরিচয় আঘাত করতে পারে। বন্ধুরা, ক্ষমতার এই অসামঞ্জস্যই আসল সমস্যা। একটা শব্দ যখন মুখ থেকে বেরিয়ে যায়, ব্যাখ্যা যতই আসুক সেই শব্দ আর ফিরিয়ে নেওয়া যায় না। বিশেষ করে যখন সেই দেশে লাখ লাখ তরুণ তরুণী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা চাকরি খুঁজছে, একটা ভবিষ্যৎ খুঁজছে, আর তাদের কানে ভেসে আসে তেলেপোকা শব্দটা, তখন সেই ব্যাখ্যা আর একেবারেই কাজ করে না। শব্দটা তখন আর একটা বাক্যাংশ থাকে না, সেটা হয়ে উঠে একটা প্রতীক, একটা সিম্বল, একটা অপমান, যা প্রতিটা বেকার তরুণদের বুকে গিয়ে বাঁধে। মনে করে দেখুন, ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে একটা মাত্র শব্দ, একটা মাত্র মন্তব্য গণ আন্দোলনের জন্ম দিয়েছে। ক্ষমতাবানদের মুখ থেকে বের হওয়া অবজ্ঞাসূচক শব্দগুলো সবসময় ইতিহাসে ফিরে এসেছে বুমেরাঙের মতো। কারণ মানুষ ভুলে যায় অনেক কিছু, কিন্তু অপমান ভোলে না। বিশেষ করে যখন সেই অপমান আসে এমন একটা জায়গা থেকে যেখানে ন্যায় বিচারের কথা বলার কথা। বন্ধুরা, আর এই জিনিসটা এমন একটা সময় ঘটেছিল যখন প্রশ্ন ফাঁস আর নিয়োগ পরীক্ষার অনিয়মের বারুদ আগে থেকেই জমেছিল। একটা স্ফুলিঙ্গের অপেক্ষা শুরু, আর সেই স্ফুলিঙ্গটাই এসেছিল বিচারকের মুখ থেকে বের হওয়া একটা মাত্র শব্দরূপে। এবার একটু সরাসরি পরিসংখ্যানের দিকে তাকানো যাক, কারণ আবেগের চেয়ে সংখ্যা অনেক বেশি নির্মম সত্য বলে। প্রথমত, পিএলএফএস বা পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের তথ্য অনুযায়ী 2026 সালের মে মাসে ভারতের বেকারত্বের হার দাঁড়িয়েছে 5.5%, যা গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ। এটা শুধুমাত্র একটা সংখ্যা নয় বন্ধুরা, এর পেছনে আছে লাখ লাখ পরিবার যাদের সন্তান প্রতিদিন সকালে উঠে চাকরির বিজ্ঞাপন খুঁজছে আর প্রতিদিন রাতে হতাশ হয়ে ঘুমোতে যাচ্ছে। এই সংখ্যার আড়ালে লুকিয়ে রয়েছে অসংখ্য পারিবারিক সংকট, বাবা মায়ের প্রশ্ন, তুই কি করবি এবার, প্রতিবেশী তাচ্ছিল্যের দৃষ্টি, আর নিজেদের প্রতি ধীরে ধীরে জন্ম নেওয়া একরাশ হতাশা। দ্বিতীয়ত, ইউপিএসসি পরীক্ষার কথাটাই ধরুন। প্রতি বছর লাখ লাখ ফর্ম জমা পড়ে, অথচ আসন সংখ্যা মাত্র 1000 খানে। ভাবুন তো, একটা প্রতিযোগিতায় যদি 1 লাখ জন লড়াই করে আর মাত্র 1000 জনের জন্য জায়গা থাকে, তাহলে বাকি 99,000 জনের কি হয়? তারা কি অপরাধী? তারা কি সমাজের বোঝা? নাকি তারা একটা সিস্টেমের শিকার, যে সিস্টেম যথেষ্ট সুযোগ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে? এই যে লাখ লাখ তরুণ প্রতি বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তাদের প্রত্যেকের পেছনে আছে বছরের পর বছরের প্রস্তুতি। কেউ বাড়ি ছেড়ে কোটা বা দিল্লিতে গিয়ে থাকে, ভাড়া বাসায় দিন কাটায়, টিউশনি করে নিজেদের খরচ চালায়, বাবা মা জমি বিক্রি করে, ঋণ নিয়ে সন্তানের প্রস্তুতির খরচও জোগাড় করেন। এত বড় বিনিয়োগের পরও যখন ফলাফল আসে ব্যর্থতা, তখন সেই তরুণের মানসিক যন্ত্রণাটা ঠিক কেমন হয় তা কল্পনা করাটাই কঠিন। তৃতীয়ত, 2024 সালের উত্তরপ্রদেশ কনস্টেবল পরীক্ষার কথা মনে আছে আপনাদের? প্রশ্ন ফাঁসের কারণে 60 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে আবার নিতে হয়েছিল। 60 লাখ মানুষ যারা মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিলেন, একদিনে সব শূন্য হয়ে গেল। তাদের সময়, তাদের টাকা, তাদের মানসিক শক্তি সব নষ্ট হয়ে গেল একটা মাত্র দুর্নীতির কারণে, যা তাদের কোনো দোষই ছিল না। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই 60 লাখ মানুষের মধ্যে কজন আবার পরীক্ষায় বসার আর্থিক সামর্থ্য রাখতে পেরেছিল? পুনরায় পরীক্ষা মানে আবার ফর্ম ফিল আপের খরচ, আবার যাতায়াত আর প্রস্তুতির সময়। অনেকের কাছে এই দ্বিতীয় সুযোগটাই হয়তো ছিল না। আবার চতুর্থত, সবচেয়ে বেদনাদায়ক উদাহরণ হলো নিট পরীক্ষা।
সালে বিহারের গ্রেপ্তারির পর সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল 0.001% অবহেলাও মেনে নেওয়া হবে না। শুনতে দারুণ লাগে তাই না বন্ধুরা? কিন্তু এর বাস্তবতা কি? 2026 সালেও একই ঘটনা ঘটলো। একজন কোচিং সেন্টারের মালিকের ফোন থেকে 136টি প্রশ্ন উদ্ধার হয়, যার মধ্যে 111টি প্রশ্ন হুবহু আসল পরীক্ষার সাথে মিলে যায়। আর এই পুরো ডিলটা হয়েছিল মাত্র 35 লাখ টাকায়। বন্ধুরা, এই 35 লাখ টাকার সংখ্যাটা একবার ভাবুন তো। একজন গ্রামের ছেলে যে হয়তো তার বাবা মার সারা জীবনের সঞ্চয় নিয়ে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখছে, সে যখন জানতে পারে যে কেউ 35 লাখ টাকা দিয়ে তার আসনটা কিনে নিয়েছে, তখন তার মনের অবস্থা ঠিক কেমন হয়? এটা শুধু একটা পরীক্ষায় হেরে যাওয়া নয়, এটা একটা গোটা বিশ্বাস ব্যবস্থার ভেঙে পড়া। এটা বিশ্বাস করা যে যদি আমি পরিশ্রম করি আমি সফল হব, এই বিশ্বাসটাই চুরমার হয়ে যাওয়া। যে ছেলেটা 3 থেকে 5 বছর ধরে দিন রাত পরিশ্রম করছে, আর যে মানুষটা 35 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছে, তাহলে আসল চোর কে? ককরোচ কি সে যে সৎভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, নাকি সে যে এই লাইনটাকেই বিক্রি করে দিচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি, একটু ভাবুন আর আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, এবার আপনারা 20 জুলাই সেই দৃশ্যের কথাটা একবার কল্পনাই করুন। দিল্লি, পাটনা, কোটা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছিল যন্তর মন্তরে। এই তরুণদের মধ্যে অনেকেই হয়তো প্রথমবারের মতো কোনো প্রতিবাদে অংশ নিয়েছিল। তাদের হাতে ছিল না কোনো রাজনৈতিক পতাকা, ছিল না কোনো সংগঠনের ব্যানার, ছিল শুধু একটাই দাবি, ন্যায় বিচার। শুধু শিক্ষার্থীরাই নয়, রাজনৈতিক দলগুলো নিজেদের উপস্থিতি জানান দিতে ভোলেনি। আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, চন্দ্রশেখর আজাদ, জেএনইউর ছাত্র সংগঠন সবাই এখানে হাজির। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে, এই রাজনৈতিক উপস্থিতি কি ছাত্রদের আন্দোলনকে শক্তিশালী করছে, নাকি এর রাজনৈতিক রং লাগিয়ে মূল দাবিটাকে আড়াল করে দিয়েছে? এটা একটা বিতর্কের বিষয়, কারণ যখন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে রাজনৈতিক দলগুলো প্রবেশ করে, তখন প্রশাসনের পক্ষে সেই আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে খারিজ করা একেবারে সহজ হয়ে যায়। আর এই খারিজ করার প্রবণতাটাই আসল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দেয়। এখন বন্ধুরা, দুটো বয়ান আছে। একদিকে পুলিশের বক্তব্য, ওই এলাকায় 163 ধারা জারি ছিল, ব্যারিকেড ভাঙা হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আর 118 জনেরও বেশি জওয়ান আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, লাঠিচার্জ করছে, আর 60 জনেরও বেশি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। সত্যিটা কোথায়? সত্যিটা সম্ভবত এই দুটো বয়ানের মাঝখানে কোথাও লুকিয়ে রয়েছে। বাস্তবতা প্রায় এভাবেই থাকে, কোনো এক পক্ষের বয়ান সম্পূর্ণ সত্যি হয় না, আবার সম্পূর্ণ মিথ্যাও হয় না। কিন্তু একটা জিনিস স্পষ্ট, লাঠিচার্জের পর প্রবল বৃষ্টি নামলেও শিক্ষার্থীরা কিন্তু মাঠ ছেড়ে পালায়নি। ভাবুন, একদল তরুণী বৃষ্টিতে ভিজে, শরীরে লাঠির দাগ নিয়ে তবু জায়গা ছাড়েনি। এটা কি নিছক জেদ, নাকি এটা একটা প্রজন্মের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ? আসলে এই দৃশ্যটা সবচেয়ে বেশি কথা বলে। একটা মানুষ যখন ভয়ের চেয়ে ক্ষোভকে বড় মনে করতে শুরু করে, তখন সে বৃষ্টি, লাঠি বা টিয়ার গ্যাসকে আর পরোয়া করে না। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটাই আসলে সবচেয়ে বিপজ্জনক সংকেত। এটা বোঝায় যে মানুষের সহনশীলতার সীমা পার হয়ে গেছে। এরপর যা হলো তা প্রায় প্রত্যাশিত। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে এমনকি বিজেপির জেপি নাড্ডাও মুখ খুলতে বাধ্য হলেন, হাসপাতালে গিয়ে দেখা করতে বাধ্য হলেন। কেন? কারণ ভিডিওগুলো ততক্ষণে ভাইরাল হয়ে গেছে। জনমতের চাপ এত তীব্র হয়ে উঠেছিল যে রাজনৈতিক নীরবতা আর সম্ভবই ছিল না। এখানে একটা কৌতূহল উদ্দীপক বিষয় লক্ষ্য করার মতো, যে রাজনীতিবিদরা সাধারণত একে অপরের কট্টর বিরোধী, তারাও এই ইস্যুতে একই সুরে কথা বলতে বাধ্য হলেন। এটা প্রমাণ করে যে এই ইস্যুটা রাজনৈতিক সীমা ছাড়িয়ে গেছিল। এটা হয়ে উঠেছিল একটা মানবিক ইস্যু, যেখানে দলীয় অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু প্রশ্নটা এখানে বন্ধুরা, যখন গোটা দেশের রাজনীতিবিদরা মুখ খুলতে বাধ্য হলেন, তখনও সুপ্রিম কোর্ট কেন বলল সময় নেই? এটা কি সত্যি সময়ের অভাব, নাকি অগ্রাধিকারের প্রশ্ন? বন্ধুরা, এখানে আমি স্পষ্ট করে বলতে চাই, এই ভিডিওর উদ্দেশ্য বিচার ব্যবস্থার প্রতি অসম্মান দেখানো নয়। ভারতের সুপ্রিম কোর্টের নিজস্ব মর্যাদা ও গুরুত্ব আছে, সেটা অস্বীকার করার কোনো অবকাশই নেই। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই একটা প্রশ্ন তোলা যায়, বিচারের সারিতে প্রথম স্থানে কে থাকবে সেটা কিভাবে ঠিক হয়? লাখ লাখ মামলা ঝুলে আছে, এটা সত্যি, এটা অস্বীকারের কোনো উপায় নেই। ভারতের বিচার ব্যবস্থায় মামলা জটের সমস্যা কোনো নতুন বিষয় নয়। কিন্তু প্রশ্নটা হলো, কার জমি বিরোধ, কোন কোম্পানির টাকার মামলা, নাকি একদল শিক্ষার্থীর উপর অত্যাচারের ভিডিও, কোনটা আগে শোনা হবে সেই সিদ্ধান্ত কোন দাঁড়িপাল্লায় মাপা হয়ে থাকে? কে ঠিক করে দেয় কোন কষ্টটা জরুরি আর কোনটা অগ্রাধিকার তালিকায় নেই?
আমরা প্রায় দেখি যখন কোনো বড় কর্পোরেট প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত থাকে তখন আদালত মধ্যরাতেও শুনানি করে, যখন কোনো হাই প্রোফাইল ব্যক্তির জামিনের প্রশ্ন আসে তখন জরুরি ভিত্তিতে শুনানিও হয়। কিন্তু যখন সাধারণ মানুষের বিশেষ করে ছাত্রদের উপর অত্যাচারের প্রশ্নটা আসে তখন হঠাৎ সময়ের অভাব এর দোহাই দেওয়া হয়। এই বৈষম্যটাই মানুষের মনে প্রশ্ন তৈরি করে, আসলেই কি এটা সময়ের সমস্যা নাকি অগ্রাধিকার নির্ধারণের সমস্যা, যেখানে ক্ষমতা আর প্রভাবের ভূমিকা থেকে যায়। এখানে একটা ন্যায্য কথা একেবারে বলা দরকার, সময় নেই বলে আবেদনটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়নি, ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে এখনই শুনবো না, কারণ এটা অগ্রাধিকার তালিকাতে নেই। এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াকে সম্মান করা উচিত। কিন্তু তবুও মনে একটা প্রশ্ন থেকেই যায়, প্রতিটা প্রশ্নের উত্তর যদি থাকে তাহলে একটা প্রশ্নের উত্তর কেন নেই, কথা বলার সময় কেন ছিল না। আর এখন যখন সবকিছু ঘটে গেছে তখন ভিডিওটা দেখার কেন সময় নেই। এটা দেখতে তো মাত্র কয়েক মিনিট সময় লাগতো, যতটুকু সময় এক কাপ চাও খেয়ে শেষ করা যায়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ সত্য সামনে উঠে আসে, যেদিন সাধারণ মানুষ ভাবতে শুরু করবে যে বিচারের সারিতে তার নম্বর কখনো আসবে না, সেদিন আদালতের ভবন হয়তো ইট পাথরের মতো দাঁড়িয়ে থাকবে, কিন্তু তার প্রতি মানুষের বিশ্বাসের ভিত্তিটা হয়তো কেঁপে উঠবে। আর একটা প্রতিষ্ঠান যখন মানুষের বিশ্বাস হারায় তখন তার শক্তি কমে যায়, যতই সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকুক না কেন। আসলে বিচার ব্যবস্থার আসল শক্তি তার সাংবিধানিক ক্ষমতা নয়, মানুষের বিশ্বাসে। একটা রায় কার্যকর হয় কারণ মানুষ বিশ্বাস করে সেই রায় ন্যায্য। যেদিন এই বিশ্বাস দুর্বল হয়ে যাবে সেদিন থেকে বিচার ব্যবস্থা শুধু একটা কাগজে প্রতিষ্ঠানে পরিণত হবে, যার আদেশ মানুষ মানবে ভয় কিন্তু শ্রদ্ধায় নয়। এই গোটা ঘটনাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে বলবো এটা ছিল শব্দের খেলা। যে শব্দ ছাত্রদের বুকে গালি হয়ে বিঁধেছিল সেই একই শব্দ পরে পতাকা হয়ে ফিরে এসেছে। ভাবুন, এই রূপান্তরটা একটা অপমানসূচক শব্দ যেটা কাউকে ছোট করার জন্য ব্যবহার করা হয়েছিল, আর সেটা কিভাবে একটা প্রজন্মের প্রতিশোধের প্রতীক হয়ে উঠলো। বন্ধুরা, ইতিহাসে এটা কোনো নতুন কিছু নয়। যখনই ক্ষমতাবানরা দুর্বলদেরকে ছোট করার চেষ্টা করে, দুর্বলরা সেই অপমানকেই নিজেদের পরিচয় বানিয়ে ফেলে। এটা একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা। যখন আপনাকে অপমান করে একটা নাম দেওয়া হয় আর আপনি সেই নামটাকেই নিজের গর্বের প্রতীক বানিয়ে ফেলেন, তখন অপমানকারীর অস্ত্রই ভোঁতা হয়ে যায়। এই কৌশল বিশ্বজুড়ে বিভিন্ন সামাজিক আন্দোলনে বারবার ব্যবহৃত হতে দেখা গেছে। একটা অবমাননাকর শব্দকে প্রতিরোধের প্রতীকে রূপান্তরিত করার এই প্রক্রিয়া মানুষের সম্মিলিত মনস্তত্ত্বের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আর যখন লাঠি চলল তখন ছাত্ররা নিজেরাই সেই একই পরিচয় নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে দাঁড়ালো, যেখান থেকে আবারও শোনা গেল সেই একই কথা, সময় নেই। সময় থাকলে হয়তো কোনো পুলিশকর্মী আঘাত পেত না, কোনো শিক্ষার্থীর গায়ে হয়তো লাঠিও পড়তো না, আর সরকারকেও এত হেনস্থার মুখে হয়তো পড়তেই হতো না। একটা কথোপকথন, একটা শোনার ইচ্ছা, এটুকুই তো দরকারই ছিল। কিন্তু আমরা যেন একটা এমন ব্যবস্থায় বাস করছি যেখানে শোনার চেয়ে দমন করা সহজ মনে হয়, কথা বলার চেয়ে লাঠি ব্যবহার করা দ্রুত মনে হয়। অথচ ইতিহাস বারবার প্রমাণ করেছে দমন কখনো সমাধান হতে পারে না। এটা শুধু সমস্যাকে সাময়িকভাবে ঢেকে রাখে আর ভবিষ্যতে সেটা আরো বড় আকারে ফিরে আসে। এখন আমি স্পষ্ট করে আপনাদের বলতে চাই, এই পুরো ঘটনা কেবল একটা পরীক্ষা বা একটা প্রতিবাদের গল্প নয়, এটা একটা গোটা প্রজন্মের কাহিনী। এই যে তরুণ তরুণীরা রাস্তায় নেমেছিল তারা কোনো বিপ্লব চায়নি, তাদের দাবি ছিল যথেষ্ট সাধারণ, খুবই যৌক্তিক তিনটি জিনিস। প্রথমত, তারা চায় স্বচ্ছ পরীক্ষা। পরীক্ষায় বসার আগে যেন এই বিশ্বাসটুকু থাকে যে প্রশ্নপত্র বিক্রি হয়নি, যে তাদের পরিশ্রম একজন দুর্নীতিবাজের টাকার কাছে হেরে যাবে না। এটা কোনো বিরাট প্রযুক্তিগত সমস্যা নয়, এটা সমাধান করা সম্ভব সঠিক তদারকি, স্বচ্ছ প্রক্রিয়া আর দায়বদ্ধতার মাধ্যমে। এর জন্য দরকার রাজনৈতিক ইচ্ছাশক্তি, যা বারবার অনুপস্থিত থেকেছে। দ্বিতীয়ত বন্ধুরা, তারা চায় সময় মতো নিয়োগ প্রক্রিয়া, সঠিক সময়ে বিজ্ঞপ্তি বের হওয়া, সঠিক সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া। এটা কোনো বিরাট চাহিদা একেবারেই নয়, এটা একটা ন্যূনতম প্রত্যাশা। একজন তরুণ যখন প্রস্তুতি নেয় তখন সে জানে না কবে পরীক্ষা হবে, কবে ফলাফল আসবে, কবে নিয়োগ হতে পারে। এই অনিশ্চয়তা তার জীবনের প্রতিটা সিদ্ধান্তকে প্রভাবিত করে। বিয়ে করবে কিনা, পরিবার শুরু করবে কিনা, বা অন্য কোনো পেশায় যাবে কিনা, সবকিছু আটকে থাকে এই অনিশ্চয়তার মধ্যে। তৃতীয়ত, তারা চায় ন্যায় বিচার। যদি কোথায় অন্যায় হয় তাহলে আদালতেও যেন তাদের কষ্টের একটা মূল্যায়ন থাকে, একটা জায়গা থাকে। এই দাবিটা সবচেয়ে মৌলিক, কারণ একটা গণতন্ত্রের ভিত্তি। একটা গণতন্ত্র তখনই বেঁচে থাকে যখন প্রতিটা নাগরিক বিশ্বাস করে যে তার অভিযোগ শোনা হবে, তার কষ্টের মূল্য আছে। এই তিনটি দাবির কোথাও কি আপনারা বিপ্লবের গন্ধ দেখতে পাচ্ছেন?
কোথাও কি রাষ্ট্রবিরোধী কিছু আছে বলে মনে হচ্ছে আপনাদের? একেবারেই নয়। এগুলো এমন দাবি যা যে কোনো সুস্থ গণতন্ত্রের ন্যূনতম প্রত্যাশা হিসেবে বিবেচিত হওয়া উচিত। বরং এটা আশ্চর্যের বিষয় যে এত মৌলিক দাবি জানাতেও এই তরুণদেরকে রাস্তায় নামতে হলো, লাঠির আঘাত সহ্য করতে হলো, আর হাসপাতালেও যেতে হলো। এই গোটা ঘটনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে, আমরা কি ধরনের সমাজ গড়ে তুলছি? এমন একটা সমাজ যেখানে প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। যখন একজন তরুণ দেখে যে তার সৎ পরিশ্রমের চেয়ে দুর্নীতির শক্তি বেশি, যখন সে দেখে তার অভিযোগ শোনার জন্য কারো সময় নেই, তখন তার মনে যে হতাশা জন্ম নেয় সেটা শুধু ব্যক্তিগত হতাশা থাকে না, সেটা একটা সামষ্টিক অবিশ্বাসে রূপান্তরিত হয়। আর এই অবিশ্বাস একটা দেশের জন্য কতটা বিপজ্জনক সেটা বোঝা একেবারে কঠিনই নয়। যখন একটা প্রজন্ম মনে করে যে বৈধ পথে ন্যায় বিচার পাওয়া যায় না, তখনই কিন্তু তারা আন্দোলনের পথটা বেছে নিতে থাকে। কেউ হতাশায় নিজেকে একেবারে গুটিয়ে নেয়, কেউ ক্ষোভে রাস্তায় নামে, আবার কেউ কেউ সিস্টেমের প্রতি এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়ে যে তারা যে কোনো চরমপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট হতে শুরু করতে থাকে। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা ইতিহাসের বহু জায়গায় বারবার প্রমাণিত একটা প্যাটার্ন। তাই এই আন্দোলনকে শুধু একটা প্রতিবাদ হিসেবে দেখলে চলবে না, এটা একটা সতর্কবার্তা। এটা বলছে সময় এখনো আছে, কিন্তু বেশি নেই। যদি প্রতিষ্ঠানগুলো এখনো মানুষের কথা শুনতে না শুরু করে, যদি ন্যায় বিচার শুধু কাগজে কলমে না থেকে বাস্তবে পৌঁছতে না পারে, তাহলে এই অবিশ্বাসের ফাটল হয়তো আরো গভীর হবে। যাদেরকে একদিন ককরোচ বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ তারা স্ফুলিঙ্গে পরিণত হয়েছে। আর স্ফুলিঙ্গ দিয়ে দুটো জিনিসই করা যায়, উনুন জ্বালানো যায়, আবার ঘরও পুড়িয়ে দেওয়া যায়। কোনটা হবে সেটা নির্ভর করছে সিস্টেম আর সরকার কি সিদ্ধান্ত নেয় তারই ওপর। এখনো সময় আছে, এখনো আলোচনার মাধ্যমে সবকিছু ঠান্ডা করার অবশ্যই সম্ভব। এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু সেই আলোচনা শুরু করতে হবে শোনার মাধ্যমে, উপেক্ষার মাধ্যমে নয়। সময় নেই বলে বারবার এড়িয়ে যাওয়া সংস্কৃতি যদি চলতে থাকে, তাহলে একদিন সেই স্ফুলিঙ্গকে হয়তো আর নিয়ন্ত্রণই করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।